আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জ্যামিতি ক্লাস আমরা গতদিন কিভাবে করছিলাম একটু আমাকে মনে করে দেন। কি স্যার, কি ত্রিভুজের বেসিক আলোচনা করছিলেন স্যার। আচ্ছা, আর প্রকারভেদ। জি স্যার, প্রকারভেদ পড়াইছিলেন। আজকে পিডিএফ নিয়ে বসতে বলছিলেন, আজকে নেই, তার বসতে মানে পারবো না। কোণ দেখো। ভেদে ত্রিভুজ, বাহু ভেদে ত্রিভুজ সব বেসিক পড়াই দিছিলাম, আজকে অঙ্ক করার কথা, রাইট? জি ঠিক আছে, আমার কথা ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে অঙ্ক বের করেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16। আমরা হচ্ছে 16 পৃষ্ঠায় অঙ্ক আছে টোটাল 14টা। 17 পৃষ্ঠায় মানে 16 17 মিলে আর কি। 17 পৃষ্ঠার ডান পাশে আছে 15টা, 29টা। আর বাহুভেদে ত্রিভুজে অঙ্ক আছে 26টা, 53টা অঙ্ক আছে। এর মধ্যে আমরা 30টার মতো অঙ্ক করবো আর কি। বের করছেন সবাই? যারা গতদিনের ক্লাস করেননি তাদের আজকের ক্লাস করার দরকার নেই, তারা ক্লাস লিভ স্যার, বের করুন। করছি। হুম, দেখেন, প্র্যাকটিস প্রবলেম, ত্রিভুজের উপপাদ্য। 1 নম্বর অঙ্ক হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুকে পর্যায়ক্রমে বর্ধিত করলে, একদিকে বর্ধিত করলে যে 3টি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত। তাহলে আমরা দেখেছি যে একটি বাহুকে পর্যায়ক্রমে 3টি বাহুকে পর্যায়ক্রমে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। হুম। 2 নম্বর, 2 নম্বরে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক। তাহলে এবিসি একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক। আচ্ছা, এরপরে বলছে এম ও এন যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু এম, এসি এর মধ্যবিন্দু এন। আচ্ছা, তাহলে মধ্যবিন্দু আচ্ছা, তাহলে এবার আমাকে প্রশ্ন করছে এ এম এন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে আমরা বেসিক স্যার, কি 10। করছি? হ্যাঁ, একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাটা তৃতীয় বাহুর অর্ধেক, আর উৎপন্ন ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজের 4/1 ভাগ। তাহলে আমার কাছে যেহেতু ত্রিভুজটা চাইছে, এই ত্রিভুজটা হচ্ছে সম্পূর্ণ ত্রিভুজের চার 5। ভাগের এক ভাগ। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 5। যদি প্রশ্ন করতো এম এন বাহুর দৈর্ঘ্য কত, সেটা হতো বিসি বাহুর অর্ধেক। ঠিক আছে, বাহুটা তৃতীয় বাহুর অর্ধেক আর ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজের 4/1 ভাগ। যেমন 3 নম্বর প্রশ্নে বলছে, দেখেন, এবিসি ত্রিভুজের এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এল এম। তাহলে এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। এবিসি ত্রিভুজের এটার মধ্যবিন্দু এল, এটার মধ্যবিন্দু এম। এল এম, এটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। হ্যাঁ, এটার দৈর্ঘ্য চাইছে, মানে এল এম চাইছে। তাহলে এই যে দুটি বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক সরলরেখা, এটা হবে তৃতীয় বাহুর অর্ধেক, মানে বিসি এর অর্ধেক। আর বিসি এর মান অঙ্কে দেওয়া আছে 6। তাহলে এটার অ্যান্সার হবে 3। তাহলে বাহুটা হবে তৃতীয় বাহুর অর্ধেক, আর কোণটা, ত্রিভুজটা হবে সম্পূর্ণ ত্রিভুজের 1/4। না, বুঝলাম। ঠিক আছে, এরপর 4 নম্বর বলছে ভর কেন্দ্র মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে। 2:1। হ্যাঁ, ভর কেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটাই আমরা জানি। হুম। 5 নম্বর প্রশ্ন দেখেন, বলছে ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুকে ছেদ করে। তাহলে বাহুর লম্ব দ্বিখণ্ডক যদি ছেদ করে সেটা হবে পরিকেন্দ্র।
তাহলে আপনারা যদি আগের ক্লাসটা আমি যা পড়াইছি পড়ে একবার এই এই প্রশ্নগুলো দেখতেন, ম্যাক্সিমাম অঙ্কের অ্যান্সার আপনাদের জানা থাকতো। আমার মনে হয় আপনারা অনেকে প্র্যাকটিস করেওছেন, জানেনও। জাস্ট খালি আমি একবার করে দেখাই দিই। 6 নম্বর হচ্ছে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণ হচ্ছে তার অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে 6 নম্বর জি প্রশ্নের স্যার। উত্তর হচ্ছে সমান। এটারও আমরা প্রমাণ দেখছি যে বহিস্থ কোণ এক্স তার বিপরীত অন্তস্থ কোণ এ আর বি এর সমষ্টির সমান হয়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজ। এবার বলছে ডি হচ্ছে বিসি এর মধ্যে একটি বিন্দু, মানে যে কোনো বিন্দু, সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, ডি এটাও হতে পারে, ডি এটাও হতে পারে, ডি এটাও হতে পারে। তাহলে এখানে বলা যাবে না যে বিডি সিডি সমান, আবার বিডি ছোট সিডি বড়, সিডি ছোট বিডি বড়। মানে যেহেতু যে কোনো বিন্দু হতে পারে, সুতরাং এখানে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। একটাই সিদ্ধান্তে আসা যাবে, সেটা হচ্ছে বিডি এটা সম্পূর্ণ বাহু বিসি থেকে ছোট, আবার সিডি মানে রেখার অংশটা এই সম্পূর্ণ রেখার থেকে ছোট। দেখেন এখানে সম্পূর্ণ রেখাটা কি বিসি। এখন সিডি বা বিডি যেটাই হোক না কেন, ধরেন সিডি যদি আমরা চিন্তা করি, সিডি হবে সেই রেখার একটা অংশ। তাহলে রেখার অংশটা সব সময় রেখার থেকে ছোট হবে। যেহেতু যে কোনো বিন্দু বলছে, তার মানে সিদ্ধান্তটা এরকম হতে পারে যে বিডি হোক বা সিডি হোক, যেটা অপশনে থাকবে, সেই রেখাটা বিডি বলুক আর সিডি বলুক, এই রেখাংশটা সব সময় তার মূল রেখার থেকে ছোট হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বিসি গ্রেটার দেন বিডি। বিসি গ্রেটার দেন বিডি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে অপশনে আছে, এই জন্য এইটা অ্যান্সার। যদি এটা অপশনে না থাকতো তাহলে অ্যান্সার হতো এইটা। আচ্ছা, তারপরে 8 নম্বর বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। অর্থাৎ এই যে এইটা যে ব্যাখ্যা দিয়ে আমরা পড়লাম, ত্রিভুজের যে কোনো অর্ধেক স্যার। বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে এটার অ্যান্সার হবে অর্ধেক। এরকম বেসিক থেকেই সাধারণত প্রশ্ন হয় বেশি, বেসিক মানে এখান থেকে বেসিক গুলো একটু ভালো করে পড়তে হবে। এরপরে বলছে 9 নম্বরে যে ত্রিভুজ এ এর মান হচ্ছে 40। আচ্ছা, তাহলে 9 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের এ কোণ হচ্ছে 40। এবার আমাকে বলছে বি কোণ ও সি কোণের অন্তদ্বিখণ্ড, অন্তদ্বিখণ্ডকের মিলিত বিন্দু হচ্ছে ও। তাহলে এটা 80 বি ডিগ্রি কোণ, স্যার। এটা সি কোণ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, এবার আমাকে বলছে 80 ডিগ্রি। বি ও সি এর মান কত। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি কোণের অন্তদ্বিখণ্ডকের মিলিত বিন্দুতে উৎপন্ন কোণ সমান সমান 90 ডিগ্রি যোগ তৃতীয় কোণের অর্ধেক। তাহলে 90 ডিগ্রি, আর তৃতীয় কোণ মানে হচ্ছে 40, 40-এর, আচ্ছা 90 ডিগ্রি যোগ এই তৃতীয় কোণ মানে হচ্ছে 40, 40-এর অর্ধেক হচ্ছে 20। তাহলে হবে 110 ডিগ্রি। এই বেসিকটা আমরা পড়ে রাখছি যে অন্তদ্বিখণ্ডকের মিলিত বিন্দু বললে 90 প্লাস হাফ, আর বহির্দ্বিখণ্ডকের মিলিত বিন্দু বললে 90 মাইনাস হাফ। মাইনাস। সবাই 9টা প্রশ্নের উত্তর উঠায় নেন, তারপরে আবার বাকিগুলো শুরু করব। তোলা হয়েছে স্যার। জি স্যার, তোলা হয়েছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখেন, কোন ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক, তাহলে কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুকে ছেদ করে সেটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। অন্তকেন্দ্র। বাহুর লম্ব দ্বিখণ্ডক ছেদ করলে পরিকেন্দ্র, আর কোণের সমদ্বিখণ্ডক ছেদ করলে অন্তঃকেন্দ্র। আচ্ছা, এরপরে বলছে হচ্ছে এবিসি ত্রিভুজের, তাহলে এ বি সি ত্রিভুজের এ বি সমান সমান এসি, দুইটা বাহু সমান, এ কোণ হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এটা 80 ডিগ্রি।
এটা এটা সমান মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে দেখেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, এখানে যদি 100 যায়, এই দুইটা মিলে থাকবে 100। তাহলে এখানে 80 গেলে এখানে থাকবে 100। এই দুইটা আবার সমান, 50। এই দুইটা বাহু যেহেতু সমান, এই দুইটা কোণ সমান, তাহলে 100 ডিগ্রি সমান দুই ভাগে ভাগ হলে বি কোণও 50, সি কোণও। 50। এবার আমাকে বলা 50। হচ্ছে বহিস্থ সি কোণ, তাহলে সি কোণের বহিস্থ কোণটার মান কত। তাহলে যে এটা যদি 50 হয়, এটা কত? তাহলে 180 বিয়োগ অন্তস্থ কোণ 130 ডিগ্রি। 130। তাহলে বহিস্থ কোণ ও অন্তস্থ কোণের সমষ্টি 180, সেখান থেকে অন্তস্থ কোণ 50 ডিগ্রি বাদ দিলে আমরা বহিস্থ কোণ পেয়ে যাব। তাহলে এক্স এর মান হচ্ছে 130। এরপরে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে বলছে ত্রিভুজের তিনটি মধ্যমা সমান। তো আমি সেদিনকে বলে দিছিলাম যে কোন ত্রিভুজের মধ্যমা তিনটা সমান হবে? সমবাহু সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের মধ্যমা তিনটি সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজ যদি এটা হয়, তাহলে এটার প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে কিভাবে আমরা বুঝলাম এটা সমবাহু ত্রিভুজ? যেহেতু এটা তিনটা মধ্যমা সমান, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। হুম। 13 নম্বর অঙ্কে বলছে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি 80, উচ্চতা 45, ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন। তাহলে কাটাকাটি করলে 40, এটা হবে হচ্ছে গুণ করলে 18। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করে নিলাম, যেহেতু আমাদের উচ্চতা এবং ইয়া দেওয়াই ছিল। ত্রিভুজের তিনটি বাহুকে পর্যায়ক্রমে উভয় দিকে বর্ধিত করলে, উভয় দিকে বর্ধিত করলে 720। 720, না, একদিকে বর্ধিত করলে 360, উভয় দিকে বর্ধিত করলে 720। তাহলে আহ ত্রিভুজের যে উপপাদ্য, সেখান থেকে আমরা 14টা অঙ্কই করে ফেললাম। ছোট ছোট অঙ্ক ছিল তো এই জন্য করে দিলাম সবগুলো। এবার আমরা শুরু করব প্র্যাকটিস প্রবলেম কোণ ভেদে ত্রিভুজ। সেখানে 15টা অঙ্ক আছে, আমি 10টার মতো করে দিই। একই রকম অঙ্কগুলো স্কিপ করে দাও। এই আপনাদেরকে সমকোণী ত্রিভুজের সিকোয়েন্স লিখে দিছিলাম, 3 4 5 6 8 10 9 12 15। হ্যাঁ স্যার, জি স্যার, দিছিলেন। লিখছেন। গুড। তাহলে তো অঙ্ক আরো সহজ হয়ে গেছে আমার জন্য। স্যার পেজ নাম্বার কত এখন? লেকচার শিটের 17 নম্বর পেজ। ও আচ্ছা, হুম। পাইছি। Okay. তাহলে এবার হচ্ছে প্র্যাকটিস প্রবলেম কোণ ভেদে ত্রিভুজ। হ্যাঁ, কোণ ভেদে ত্রিভুজের 1 নম্বর প্রশ্ন বলছে কোন ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব নয়। সমকোণী সমবাহু। রাইট। একটা জিনিস মাথায় রাখবেন, সূক্ষ্মকোণী ত্রিভুজ সমবাহু হবে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন? কারণ সমবাহু হতে হলে তার তিনটা কোণকে সমান হতে হবে। তার মানে তিনটা কোণ যদি সমান হয়, সে হবে সমবাহু ত্রিভুজ। কেন? তিনটা কোণ সমান মানে তিনটা বাহু সমান। এখন তিনটা কোণ সমান হতে হলে তার প্রত্যেকটা কোণকে 60 ডিগ্রি বা সূক্ষ্মকোণী হতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ অপর নাম হতে পারে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেন? কারণ এর তিনটি কোণই সূক্ষ্মকোণ। তার মানে একমাত্র সমবাহু ত্রিভুজ একমাত্র সূক্ষ্মকোণই হতে পারবে, সমকোণ হতে পারবে না, স্থূলকোণ হতে পারবে না। তার মানে আমাকে যখন প্রশ্ন করবে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, তখন আমি দুইটা খুঁজবো, একটা হচ্ছে সমকোণী সমবাহু, একটা হচ্ছে স্থূলকোণী সমবাহু। মানে সূক্ষ্মকোণী সমবাহু ছাড়া অন্য কোনো সমবাহু সম্ভব না। তাহলে কোনটা কোনটা সম্ভব না? একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমবাহু হওয়া সম্ভব না, ঠিক আছে। আর একটা হচ্ছে আহ স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ কখনো সমবাহু হতে পারবে না, ঠিক আছে। শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজ সমবাহু হতে পারবে। এবার আমাকে যেহেতু প্রশ্ন করছে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, আমি খুঁজবো সমবাহু সমকোণী দেওয়া আছে না, সরি, সমকোণী সমবাহু দেওয়া আছে অপশনে, নাকি স্থূলকোণী সমবাহু দেওয়া আছে। তো অপশনে দেওয়া আছে হচ্ছে সমকোণী সমবাহু। এই জন্য অ্যান্সার হচ্ছে এইটা। এইটা আর এইটা অঙ্কন করা সম্ভব না, এর মধ্যে অপশনে এটা আছে।
স্যার, 1 নাম্বার প্রশ্নটার ব্যাখ্যা সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। 2 নাম্বার আপনারা পারেন? স্যার হ্যাঁ, 5 2 নাম্বারে, 12 2 নাম্বারে বলছে নিচের কোনটি সমকোণী ত্রিভুজের বাহু। তাহলে সিকোয়েন্স অনুসারে সমকোণী ত্রিভুজের বাহু ক হচ্ছে নাম্বার? 13। হ্যাঁ, তাহলে 5 দুই 12 নম্বরের 13। অ্যান্সার হচ্ছে 5 12 5, 13। 12, 13। সিকোয়েন্সটা মুখস্থ করলে অনেক সহজ হয়ে যায়। স্যার, সবার হয়েছে? 3 নাম্বারে হ্যাঁ বলছে স্যার। 5 ব্যবধান বিশিষ্ট সমকোণী ত্রিভুজ। তো 5 ব্যবধান, 15 20 25। হ্যাঁ, তাহলে আমি কি শিখাইছিলাম? 3 4 5, এটাকে যদি 5 ব্যবধান বলে তাহলে 5 দ্বারা গুণ করব, 4 ব্যবধান বললে 4 দ্বারা গুণ করব। তাহলে 3 4 5-কে 5 ব্যবধান বলার কারণে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, গুণ করি, তাহলে হবে 15, 20, 25। এবার 4 নাম্বার প্রশ্ন। এবিসি ত্রিভুজের এ কোণ 40, বি কোণ 80। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এ কোণ 40, বি কোণ 80। আচ্ছা, তাহলে এ কোণ যদি 40 হয়, বি কোণ যদি 80 হয়, 40 আর 80 120, তাহলে সি কোণ হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। হ্যাঁ, এবার আমাকে বলছে সি কোণের সমদ্বিখণ্ড। পর্যন্ত তার মানে এই 60 ডিগ্রি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। 30 ডিগ্রি। এই অংশ হবে 30, 110 ডিগ্রি এই আনসার। অংশ হবে 30। আচ্ছা, এবার আমাকে প্রশ্ন করছে সিডি এর মান কত। এই যে এটা হচ্ছে সি, 110। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, তার মানে এই কোণের মান চাইছে। আচ্ছা, তাহলে এখন এই বাহু, এই বাহু আর এই বাহু মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করছে, যেই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে 40 আর 30, মানে 70।70 ডিগ্রি। তাহলে দুইটা মিলে 70 দেওয়া আছে, বাকিটা এইটা, তাহলে বাকি ত্রিভুজের বাকি কোণের মান হচ্ছে 110। 110। তাহলে সি ডি এ, এই কোণের মান হচ্ছে 110 ডিগ্রি। 4 নম্বর অঙ্কটা সবার একবার দেখে নেন। ওকে, আচ্ছা, এ কয়েকটাকে উঠায় নেন 4 পর্যন্ত। 5 6 7 8 এগুলো তো আপনাদের পারার কথা। জি স্যার। জি স্যার। আগের ক্লাসে যে, বড়টার স্কোয়ার সমান ছোট দুইটার স্কোয়ার করলে। এই তো ভেরি গুড। সবার কি উঠানো শেষ? আপনারা তো আমার সাথে সাথেই উঠান। স্যার, অঙ্ক জি স্যার। ক্লাসে তো আমি আজকে প্রথম। আমি বুঝতে পারতেছি না যে প্রশ্নগুলা কোথা থেকে দেখবো, মানে লেকচার শিটটা কোথায় পাবো। আচ্ছা, আপনি এখন ক্লাস থেকে বের হয়ে যাবেন, দিয়ে গ্রুপে একটা পিডিএফ পাবেন, সেই পিডিএফটা নেক্সট ম্যাথ ক্লাস করার আগে প্রিন্ট করে নেবেন, মানে কি বলে এটা, আরে, মানে প্রিন্ট করে নেবেন আর কি, প্রিন্ট করে নেবেন। আর যদি আপনি জ্যামিতির ক্লাসই করতে চান, মানে নেক্সট ক্লাসও জ্যামিতি, তাহলে এর আগে যে 3টা জ্যামিতির ক্লাস হয়েছে, মানে এর আগে 2টা, এটা একটা, 3টা জ্যামিতির ক্লাস হয়েছে, এটা রেকর্ড ক্লাসগুলো আগের থেকে সিরিয়াল বাই সিরিয়ালে আগে করে নেবেন। করে নেওয়ার পরে এর পরবর্তী ক্লাসে জয়েন করবেন। আর যদি সেটা করতে না চান, তাহলে কিছুদিন অপেক্ষা করবেন, প্রতিদিন ক্লাসে ঢুকবেন আর দেখবেন কিসের ক্লাস হচ্ছে। যেদিন বাস্তব সংখ্যার ক্লাস হবে, মানে পাটিগণিতের প্রথম ক্লাস হবে, আপনি সেখান থেকে ক্লাস করা শুরু করবেন, প্রথম থেকে একদম। তাহলে আপনার একদম সিকোয়েন্স তৈরি হবে। এই এই যে ক্লাসগুলো হয়ে গেছে, এগুলো আরো 2 3 বার করে হবে, টেনশন করার কিছু নাই। আপনি সিকোয়েন্স অনুসারে যদি ক্লাস করতে চান, তাহলে বাস্তব সংখ্যা থেকে ক্লাস শুরু করবেন। আর যদি আপনি মনে করেন না, ভর্তি হয়েছি দেখি ক্লাসে কি হয়,
তাহলে চুপচাপ সাইলেন্ট মোডে ক্লাস করবেন, কোনো প্রশ্ন করবেন না, কোনো কথা বলবেন না। কিন্তু স্যার এই ক্লাসগুলো আমি বুঝতে পারতেছি, ভালো লাগতেছে। হ্যাঁ, সেটাই বলেছি, ক্লাস করলে চুপচাপ করবেন, কোনো প্রশ্ন করবেন না, কোনো কথা বলবেন না। 5 নাম্বার হচ্ছে 5, 6 ও 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তাহলে ধরন বের করার জন্য কি শিখাইছি? বৃহত্তম বাহুর বর্গ। তিনটার মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে 7, 7-এর ওপর বর্গ করব আর অপর দুইটার ওপর বর্গ করে যোগ করব। তাহলে এটা হবে হচ্ছে 49, আর এই দুইটার যোগফল হবে 36 যোগ 61। 25, তার মানে 61। এবার সিদ্ধান্ত কি? বৃহত্তম বাহুর বর্গ যদি অপর দুই বাহুর বর্গের ছোট সমষ্টি হয়, থেকে ছোট হয়, তাহলে সেটা হবে সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী ত্রিভুজ। 6 নাম্বার অঙ্ক সেম। 6, 7, 8 বাহু বিশিষ্ট ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? ধরন চাইছে। তাহলে এখানে বৃহত্তম বাহুটা হচ্ছে 8, তাহলে 8-এর উপর স্কোয়ার হচ্ছে 64, অপর দুই বাহুর উপর স্কোয়ার হচ্ছে 49 যোগ 36, তার মানে 85। এখানেও বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে ছোট, তাহলে এখানেও সিদ্ধান্ত হচ্ছে সূক্ষ্মকোণী। ঠিক আছে। এরপরে 7 নাম্বার। 7 নাম্বার বলছে হচ্ছে 3, 4, 5। 3, 4, 5 তো সমকোণী ত্রিভুজ, এটা আপনারা সিকোয়েন্সই মুখস্থ, এখানে আর কোনো কথা বললাম না। 8 নাম্বার বলছে 5, 6, 8। 5, 6, 8, তার মানে 8 হচ্ছে বৃহত্তম বাহু 64, 5-এর উপর স্কোয়ার 25, 6-এর উপর স্কোয়ার 36, 61। তো এবার খেয়াল করে দেখেন, বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির থেকেও বড়, যেহেতু বড় এবার আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বাহু দেখে চেনার উপায় কি? বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে ছোট হলে সূক্ষ্মকোণী, সমান হলে সমকোণী, আর বড় হলে স্থূলকোণী। বৃহত্তম বাহুর বর্গ যদি বড় হয় স্থূলকোণী, বৃহত্তম বাহুর বর্গ যদি সমান হয় সমকোণী, বৃহত্তম বাহুর বর্গ যদি ছোট হয় সূক্ষ্মকোণী। আচ্ছা, গেল। 9 নাম্বার বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, স্বাভাবিক সমকোণ তো আর চেঞ্জ হবে না, সমকোণ ব্যতীত বাকি যে দুইটা সূক্ষ্মকোণ আছে, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 8 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটা কত? তাহলে ক্ষুদ্রতম কোণকে যদি আমি এক্স ধরি, তাহলে এই কোণের থেকে এই কোণটা বড়, এবং তাদের পার্থক্য যেহেতু 8 ডিগ্রি, তাহলে এটা হবে x+8। x+8। এক্স কোণ আর x+8 ডিগ্রি কোণ, এই দুইটা যোগ করলে হবে 90, কারণ এ যেহেতু একা 90, এরা দুইজন মিলেও 90। তাহলে 2x = 82, এক্স এর মান হচ্ছে x=41। 10 স্যার নম্বর। বিষয়টা আরেকবার যদি বলতেন। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের ক্লাস 8। একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। এই যে 90 আর এই দুইটা মিলে 90, মোট 180। এখন এখানে বলছে এই যে দুইটা সূক্ষ্মকোণ আছে, এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে একটার সাথে আরেকটার পার্থক্য হচ্ছে 8 ডিগ্রি। তাহলে ছোটটার মান কত? তাহলে ছোটটা যদি x ডিগ্রি হয়, বড়টা তার থেকে 8 ডিগ্রি বেশি হবে। তাহলে এক্স আর x+8, এই দুইটা কোণ যোগ করলে হবে 90 ডিগ্রি। সেখান থেকে এক্স এর মান আসবে 41, তার মানে এই কোণটার মান হচ্ছে 41, এইটার মান হচ্ছে 41+8 মানে 49। 49 আর 41 এই দুটো মিলে 90, আর এই 91। স্যার আমরা তো আগে থেকে জানতাম যে হচ্ছে পার্থক্য মানে বিয়োগ, কিন্তু এখানে যে যোগ হলো স্যার, ঠিক না? পার্থক্য মানে বিয়োগ, এটা কোথায় জানছেন? স্যার কোথায় জানি অঙ্ক করতে করতে জানছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, স্যার, পার্থক্য মানে হচ্ছে কম বেশি, কমও হতে পারে বেশিও হতে পারে, বিয়োগ না। হ্যাঁ, 10 নম্বর অঙ্ক দেখেন। 10 নম্বর অঙ্ক হচ্ছে, বাহ না, 10 নম্বর অঙ্ক হচ্ছে না, ঠিক আছে। একটি ত্রিভুজের দুটি কোণ 35 ডিগ্রি আর 55 ডিগ্রি, তাহলে একটা কোণ দুইটা 35, একটা কোণ 55, তার মানে এই দুটো মিলে যোগ করলে 90, হয় 90। তার মানে 3 নম্বর কোণটার মানও হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী।
যখন আমরা কোনো ত্রিভুজকে ব্যাখ্যা করব তখন তার তিনটা কোণ অথবা তিনটা বাহু এটাকে আমরা সমান করার চেষ্টা করব। তাহলে তিনটা কোণ অথবা তিনটা বাহুর মান জানার পরে তারপরে আমরা সিদ্ধান্ত নিব এটা সমকোণী, সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী। ঠিক সেরকম বাহু দেখে চেনার সময় তিনটা বাহুকে আগে দেখে নিব, তিনটা বাহু সূক্ষ্মকোণী, সমকোণী নাকি স্থূলকোণী। ঠিক আছে স্যার, সবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে 11 নম্বর অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, অতিভুজ যেহেতু 13, তাহলে 13-র সাথে সিকোয়েন্স কি 5, 12, 13। 5, 12, 13। তাহলে একটা বাহু হবে 5, একটা বাহু হবে 12। অতিভুজ 13 মানে বৃহত্তম বাহুটা হবে 13। তাহলে আমার সিকোয়েন্সের মধ্যে যদি কোনো বৃহত্তম বাহু 13 থাকে, তাহলে আমি ওই সিকোয়েন্সের বাকি দুটাকে লম্ব আর ভূমি বলতে পারবো। যেহেতু 5, 12, 13 এর মধ্যে 13টা হচ্ছে বৃহত্তম, তার মানে এটাকে অতিভুজ হিসেবে ধরা যায়। যেহেতু অঙ্কে বলা আছে এর অতিভুজ 13, তার মানে অবশ্যই এর লম্ব আর ভূমি হবে 5 আর 12। তাহলে এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণ ভূমিগুণ উচ্চতা 30। উচ্চতা। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 30। হুম, সবাই 11টা অঙ্ক উঠায় নেন। বাকি 4টা অঙ্ক করে দিব না, বাকি 4টা অঙ্ক আপনারা পারবেন, নিজেরা করে নেবেন। তাহলে 12 থেকে 15 এটা আপনাদের নিজে করো। হ্যাঁ, আমরা গত ক্লাসে এই অধ্যায়টার বেসিক শিখে রাখছি। আজকে জাস্ট খালি অঙ্কগুলো সমাধান করছি। গতদিন আমি বলে দিয়ে রাখছিলাম যে আমরা হচ্ছে যে আজকে শুধু প্রশ্ন সলভ করব। নেক্সট যেদিন আমাদের ক্লাস হবে সেদিন আমরা চতুর্ভুজ পুরোটা পড়ব। আজকে হয়তো ক্লাসের শেষে আমাদের হাতে সময় থাকবে, যদি সময় থাকে তাহলে আমি এই ক্লাসে চতুর্ভুজের যে বেসিক লাগবে সেগুলো আজকে লিখে দিব। তাহলে আপনারা 3-4 দিন ধরে পড়তে পারবেন। যেমন এই বেসিকগুলো গতদিন শেখানোর কারণে আজকে দেখেন সবার বেসিকগুলো প্রায় ক্লিয়ার। সবাই যদি মানে যারা বাসায় পড়ছে তাদের তো অবশ্যই ক্লিয়ার, যারা পড়েনি তাদের ক্লিয়ার না। তাহলে তাদের এখন অঙ্কটা করতে সুবিধা হচ্ছে। চতুর্ভুজের বেসিকটা যদি আজকে আমি লিখে দিতে পারি, তাহলে আগামী দিনেও তাদের সূত্রগুলো মুখস্থ থাকবে, জাস্ট খালি আমি অঙ্কগুলো ধরে ধরে করে দিব। আচ্ছা, সবার কি হয়েছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। 18 পৃষ্ঠায় আসেন। 18 পৃষ্ঠায় বাহুভেদে ত্রিভুজ আছে। আচ্ছা, এখানে 26টা অঙ্ক আছে। এর মধ্যে 3টা অঙ্ক আমরা কালকে মানে নেক্সট আজকের দিন করব না কারণ হচ্ছে এটার জন্য ত্রিকোণমিতি লাগবে। ত্রিকোণমিতি আমরা আলোচনা করব হচ্ছে জ্যামিতির লাস্ট ক্লাসে, মানে ঘনবস্তুর সাথে। ওই ঘনবস্তুর সাথে যেদিন ত্রিকোণমিতি আলোচনা করে দিব সেদিন এই 3টা অঙ্ক করে দিব। সেই 3টা অঙ্কের নাম্বার দাগান। একটা হচ্ছে 4 নাম্বার, একটা হচ্ছে 14 নাম্বার, আর একটা হচ্ছে 21 নাম্বার। এই 3টা অঙ্ক আজকে আমরা করব না, কারণ এগুলো করতে ত্রিকোণমিতি লাগবে। আমি আপনাদেরকে ত্রিকোণমিতির বেসিক শিখানোর পরে তারপরে এগুলো অঙ্ক শুরু করব। এই 3টা অঙ্ক আমি মনে করে করে দিব, এই 3টা অঙ্ক আজকে আমরা ধরবো না। আজকে আমরা কোন অঙ্কগুলো করব, এই 3টা ছাড়া বাকি অঙ্কগুলো করার চেষ্টা করি। মানে ত্রিকোণমিতির প্রয়োজন এই 3টা অঙ্কে, এছাড়া যে 23টা অঙ্ক আছে এখানে ত্রিকোণমিতির প্রয়োজন নাই। সো আমরা অঙ্কগুলো একটা একটা করে করার চেষ্টা করি। একই রকম অঙ্ক হলে স্কিপ করে যাব। ধরেন যদি আহ আচ্ছা, আপনারা একটু চেষ্টা করেন, 1, 2, 3 নাম্বার থেকে চেষ্টা করেন। আমার আগামীকালকে যে ব্রাঞ্চে ক্লাস আছে ওখান থেকে ফোন আসছে, তো আমি কথা বলে আপনাদের সাথে আসছি। আপনারা 1, 1, 2 থেকে চেষ্টা করা শুরু করেন।
আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্ক বলছে এক্স ওয়াই জেড একটা কোণ, মানে ত্রিভুজ এক্স ওয়াই জেড। আচ্ছা, এই ত্রিভুজের এক্স ওয়াই আর এক্স জেড সমান, তার মানে এই কোণ আর এই কোণ। সমদ্বিবাহু। সমদ্বিবাহু। হ্যাঁ। সমদ্বিবাহু। আচ্ছা, এবং এবং আবার বলছে এক্স কোণ আর জেড কোণ সমান। তাহলে দেখেন, এই দুই বাহু সমান হওয়ার কারণে এই কোণ আর এই কোণ সমান। সমবাহু। আর আচ্ছা। এই কোণ, সবাইকে মিউট করে ক্লাস থেকে বের করে শুধু ক্লাসের রেকর্ড রেখে দিব আগে আগে উত্তর বললে। আপনার উত্তর জানা, আপনি চুপচাপ খাতায় লিখে বসে থাকেন। এর আগে অনেকবার ওয়ার্নিং দিছি, এরপর থেকে যে এটা করবে তাকে রিমুভ করে ব্লক করে রেখে দিব একটা ক্লাস। ঠিক আছে, লাস্ট ওয়ার্নিং এটা। আচ্ছা, তাহলে এক্স ওয়াই আর এক্স জেড সমান, এটা এটা সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে দুইটা কোণ সমান পেলাম। আবার আমাকে বলছে এক্স কোণ আর জেড কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণও সমান, আবার এই কোণ এই কোণও সমান, তার মানে তিনটা কোণই সমান, তার মানে তিনটা বাহুও সমান। তাহলে আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেহেতু তিনটা কোণ এবং তিনটা বাহু সমান। এখন যদি সমবাহু ত্রিভুজ অপশনে না থাকে, তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা কোণই যেহেতু সমান হয়, তাহলে তিনটা কোণই 60 ডিগ্রি বা সূক্ষ্মকোণ হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে দুইটা সিদ্ধান্ত আমরা নিতে পারি, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমাদের যে অপশনগুলো আছে সেখানে আছে হচ্ছে আহ সমবাহু ত্রিভুজ। তা অতএব সমবাহু ত্রিভুজ অ্যান্সার। যদি সমবাহু ত্রিভুজ অপশনে না থাকতো তাহলে অ্যান্সার হতো সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন বলছে একটি যেমন আমি যখন অঙ্ক করছি তখন আপনারা অঙ্ক করবেন না, আপনারা বুঝে নেবেন, তারপরে আমি সময় দিচ্ছি অঙ্ক উঠানোর, তখন উঠাবেন। না হলে আপনাদের অঙ্ক বুঝতে অসুবিধা হবে। অবশ্য আপনাদের রেকর্ড থাকে, পরে দেখলেও হবে, সমস্যা নেই। কিন্তু আমি বোঝানোর সময় অঙ্কটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 হলে ক্ষেত্রফল কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখে দিছি, √3/4 a²। এ মানে হচ্ছে বাহু, যার মান অঙ্কে দেওয়া আছে 16। a² মানে হচ্ছে 16² বা 16 × 16। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 4, 4 16 64 √3। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নে চাইছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে যদি কোনো অঙ্কে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাই, আমরা সেটা স্কিপ করে যাব। একই অঙ্ক আমরা একাধিকবার করব না, দরকার নাই, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, 3 নম্বর। 3 নম্বরে বলছে এ কোণ 50 ডিগ্রি, বি কোণ 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটাও 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। তাহলে 50 50 100, তার মানে সি কোণ হচ্ছে 80 ডিগ্রি। তাহলে দুইটা কোণ সমান পেলাম। যেহেতু দুইটা কোণ সমান পেলাম, তার মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু, এই দুইটা বাহু সমান। তাহলে দুইটা বাহু সমান হলে এটা হবে সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু যদি অপশনে না থাকে তাহলে এটার অ্যান্সার হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কারণ তিনটা যে কোণ আমরা পাইছি, তিনটা কোণই সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে একটা অ্যান্সার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা অ্যান্সার হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। খেয়াল রাখতে হবে, আমাদের তিনটা বাহু এবং তিনটা কোণ, দুইভাবেই আমরা কোণী ত্রিভুজ এবং বাহুভেদে ত্রিভুজ চেনা শিখছি। সো আমার কোণ ভেদে ত্রিভুজ হোক বা বাহুভেদে ত্রিভুজ হোক, উভয় বিষয়টাই যেন আমার মাথায় থাকে। একটা অপশনে না থাকলে যেন আরেকটাকে আমরা অপশন থেকে খুঁজে বের করতে পারি। 4 নম্বর তো আমরা করব না, 5 নম্বর। 5 নম্বর অঙ্ক বলছে একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 20, 21, 29। তাহলে তিনটা বাহু কিন্তু সমান না, একটা 20, একটা 21, একটা 29। তাহলে এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে বের করতে হবে এস। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, 20 যোগ 21 যোগ 29/2। তাহলে এটা আসবে হচ্ছে 35। তাহলে ক্ষেত্রফল কি হবে দেখেন, √এস, s - a, s - b, s - c।
ঠিক আছে। রুটের ভিতরের সংখ্যা, রুটের ভিতরের সংখ্যা আমরা সবসময় ভেঙে ছোট বানাবো, কখনো বড় বানাবো না। তাহলে 35 হচ্ছে 7 গুণন 5, 15 হচ্ছে 5 গুণন 3, 14 হচ্ছে 7 গুণন 2, আর 6 হচ্ছে 3 গুণন 2। ঠিক আছে, আমরা এরকম সব সময় যখনই আমরা মানে রুটের ভিতরের সংখ্যার ক্যালকুলেশন করব, বড় সংখ্যা ভেঙে ভেঙে ছোট বানাবো। এবার কেন বানালাম দেখেন, 2টা 7, এই যে 7 2টা রুট করলে হবে 1টা, 7 7 49 রুট করলে 7, তাহলে 2টা 5কে রুট করলে হবে 1টা, 2টা 3 আছে রুট করলে হবে 1টা, 2টা 2 আছে রুট করলে হবে 1টা। যদি 2টা না থাকে 1টা থাকতো তাহলে ওই সংখ্যা রুট থেকে যেত। তাহলে 35 105 210, এইটা হচ্ছে বিষমবাহু হওয়ার কারণে তার ক্ষেত্রফল এরকম। এখন এটার একটা বিকল্প সমাধান আছে, তবে বিকল্প হওয়ার কারণটা যদি না পারেন তাহলে কিন্তু পারবেন না। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সিকোয়েন্স থেকে আমরা জানি 20 21 29 মানে হলো সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এটা 20 21 29, তাহলে আমরা বলতে পারি 29 হচ্ছে এর বৃহত্তম বাহু অর্থাৎ অতিভুজ, আর 20 আর 21 এই দুইটার যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি। তাহলে এটাকে বিষমবাহু ত্রিভুজ দিয়ে সমাধান না করে আমরা সমকোণী ত্রিভুজ দিয়েও সমাধান করতে পারি। সেক্ষেত্রে এটার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তবে সব বিষমবাহু ত্রিভুজ, সব বিষমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজের মতো করে সমাধান হতে নাও পারে। কারণ সংখ্যার সিকোয়েন্সে আছে বলে এভাবে করতে পারলাম, সংখ্যার সিকোয়েন্সে না থাকলে আমাকে এভাবে করতে হবে। যদি আমি বাহুগুলো দেখে বুঝতে পারি হ্যাঁ বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে, কিন্তু সেগুলো সমকোণী ত্রিভুজেরও বাহু হয়, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে করব, সমাধানটা ছোট হবে। যদি আমরা বুঝতে না পারি যে এটা সমকোণী ত্রিভুজের সিকোয়েন্স, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করব। স্যার, সবাই কি আমার কথাটা ক্লিয়ার হতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এই কয়েকটাকে উঠান 5 নাম্বার পর্যন্ত। হয়েছে, সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপরে 6 6 নাম্বার দেখেন। 6 নাম্বার অঙ্কে বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজ 2 2 2, সমবাহু ত্রিভুজের উচ্চতা 1 সেন্টিমিটার। তা সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা মানে কি, লম্ব। আর এই লম্ব মানে এটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। সমবাহু ত্রিভুজের সময় বলছিলাম যে শীর্ষবিন্দু থেকে ভূমিতে কোনো লম্ব আঁকলে এই লম্বটা সমবাহু ত্রিভুজের ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটুকুর মান 1, এইটুকুর মান 1, আর এই উচ্চতার মান অঙ্কে দেওয়াই আছে, এক্স দেওয়া আছে না? হ্যাঁ। তাহলে আমাকে বলছে এই উচ্চতা কত, তো আমি যখন লম্ব আঁকবো তখন এখানে 90 ডিগ্রি কোণ হবে। তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 4, এই ওয়ানটা ডান পাশে গেলে -1 হবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 3, এক্স সমান সমান √3। তাহলে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব আঁকালে সেটাই হবে ওই ত্রিভুজের উচ্চতা, এবং এই লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নাম্বার, সমবাহু ত্রিভুজের, এই তো বলছে না,
বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করলে এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, তাহলে এই সবগুলো, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সমান হবে। কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু যোগ করছেন, তাহলে এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সমান। তার মানে এর মাঝখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো এটাও আবার একটা সমবাহু ত্রিভুজ। সেই সমবাহু ত্রিভুজের কি চাইছে? সূক্ষ্মকোণী। সমবাহু ত্রিভুজ। আচ্ছা, কিন্তু ওই যে সমবাহু ত্রিভুজ দেখেন অপশনে নাই, তাহলে সমবাহু ত্রিভুজ যদি অপশনে না থাকে তাহলে তার অ্যান্সার কি হয়? সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী। হ্যাঁ, সূক্ষ্মকোণী। ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসটাই এতক্ষণ ধরে শিখালাম যে অনেক সময় আপনার মনে হবে এটা তো সমবাহু, কিন্তু সমবাহু তো অপশনে নাই, তাহলে সমবাহুর বিকল্প অ্যান্সার কি হবে? সূক্ষ্মকোণী। থ্যাংক ইউ, এই তো ভালো করে শিখছেন। আট নাম্বার। 8 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের যে কোনো দুই বাহুকে বর্ধিত করলে। তাহলে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করি আর এই বাহুকে বর্ধিত করি, তাহলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? সমবাহু ত্রিভুজ 240 ডিগ্রি। একমাত্র ত্রিভুজ যার বহিস্থ কোণ ফিক্সড 120 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ 120 ডিগ্রি, এই বহিস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণগুলোর সমষ্টি হবে 240 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোণ ফিক্সড 60 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণও ফিক্সড 120 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ দুইটা পাইছি, তাহলে 120 যোগ 120 240। 9 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 20 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক হচ্ছে 2 নম্বরের মতো সেম। এটা আমরা করে করে দিলাম না, একটা ক্ষেত্রফল একবার বের করে দেখাইছি। 10 নম্বর অঙ্ক সরাসরি সূত্র, তাহলে সূত্র থেকে দেখে নিলেই হবে, পারবেন আপনারা। 11 নম্বরে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8, সমদ্বিবাহুর এক বাহু 6। তার মানে 11 নম্বর অঙ্কে সমান বাহুর মান হচ্ছে 6 আর ভূমি বা অসমান বাহুর মান হচ্ছে 8। আমি বেসিক পড়ানোর সময় বলে দিছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের যেটা অসমান বাহু সেটাকে অঙ্কে মাঝে মাঝে ভূমিও বলে। দেখেন এই অঙ্কে ভূমি বলছে, অসমান বাহু বলেনি। তাহলে অসমান বাহু বা ভূমির মান হচ্ছে 8 আর এ মানে সমান বাহুর মান হচ্ছে 6। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? b/4 √4a² - b²। তাহলে b/4 মানে হচ্ছে 8/4 √4 a² - b²। তাহলে এটা কাটাকাটি করলে হবে 2। এখানে দেখেন কি আসে, 36 × 4 72, 144 বিয়োগ 64, তাহলে 2 √, এটা হবে 80। 80 আসছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এটাকে আমরা কি লিখতে পারি? 2 √, 80কে লিখতে পারি 16 × 5। তাহলে এটা 2, 16কে রুট করলে হবে 4, আর এটা হচ্ছে √5। তাহলে অ্যান্সার হচ্ছে 8 √5। ক্যালকুলেশনটা দেখেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু প্রশ্ন করেন। শেষ, সবার শেষ? জি স্যার। আচ্ছা, 12 আপনারা করবেন, 13 আপনারা করবেন,
14 তো আমরা বাদ দিয়ে দিছি। উম 18 আপনারা করবেন। যেগুলো আপনাদেরকে করতে বলছি সেই প্রশ্নগুলো একবার পড়ে দেখেন, যদি মনে হয় পারবেন না আমাকে বলবেন, আমি করে দিব। 19 আপনারা করবেন, মানে একই রকম অঙ্ক, যেগুলো অলরেডি শিখালাম সেগুলো একই অঙ্ক। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 10 হলে অতিভুজ কত? না, এটা আমি করে দিব। আর 25 আপনারা করবেন। এই কয়েকটা অঙ্ক আপনারা করবেন। দেখেন তো, 12, 13, 18, 19, 25, এই 5টা অঙ্ক আপনারা নিজেরা করতে পারবেন কিনা একবার করে অঙ্কগুলো পড়ে দেখেন। আমি করে দিব হচ্ছে 15, 16, 17, 20, 21 তো আমরা করব না, 20, 22ও আপনারা পারতেন, 22ও আপনারা পারবেন। না পারলে আমাকে বলবেন, যে নাম্বারটা পারবেন না আমাকে বলবেন। 23 আমি করে দিব, 24 করে দিব, আর 26 করে দিব। আগে দেখেন এই 6টা অঙ্ক আপনারা নিজে থেকে পারবেন কিনা। জি স্যার, শেষ। ঠিক আছে। স্যার 22 নাম্বারটা একটু আপনি করিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। স্যার, সবার দেখা শেষ? আচ্ছা, এবার আমরা করব হচ্ছে প্রথমে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক বলছে এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ 48। আচ্ছা, এ বি সি, এই বি কোণের মান হচ্ছে 48। তারপরে আবার বলছে দেখেন এ বি আর এসি সমান, তার মানে এ বি আর এসি সমান, তার মানে কি এই কোণ আর এই কোণ সমান, এই দুইটা বাহু সমান মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটাও 48। 48 আর 48 96 ডিগ্রি, তাহলে এ কোণের মান হচ্ছে 84 ডিগ্রি, অর্থাৎ তিনটা মিলে মিল হবে আহ তিনটা মিলে মিল হবে হচ্ছে 180। তারপরে আবার বলছে যদি ই কোণ এবং এফ, যদি ই এবং এফ কোণ না, যদি ই এবং এফ এ বি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন ইএফ সমান্তরাল বিসি, তার মানে বিসি এর সমান্তরাল একটা রেখার কথা বলা হচ্ছে, যার একটা বিন্দু এ বি কে ছেদ করবে যেটা ই, একটা বিন্দু বি এসি কে ছেদ করবে যেটা হচ্ছে এফ। এখন এটার সমান্তরাল যদি এটা হয়, তাহলে এই কোণের অনুরূপ কোণ এইটা, এই কোণের অনুরূপ কোণ এইটা, তাহলে এই কোণের অনুরূপ কোণ যদি এটা হয় তাহলে এই কোণের মানও 48, এই কোণের মানও 48। এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে এ কোণ যোগ এ এফ ই কোণ এটার মান কত? তাহলে এ কোণের মান আমরা পাইছি 84, আর এ এফ ই এই কোণটা এটার অনুরূপ সেটা পাইছি 48।
দুইটা যোগ করলে হবে 132। এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। 16 নম্বর স্যার অঙ্কে আরেকবার যদি বলতেন। হুম, কেউ প্রশ্ন করছিলেন? স্যার আরেকবার যদি বলতেন ভালো আর করে একবার, ক্লিয়ার হতো। আচ্ছা আচ্ছা। তাহলে প্রথমে বলা ছিল হচ্ছে এ বি সি ত্রিভুজের এ কোণটা হচ্ছে 48। তারপরে বলা হয়েছে এ বি বাহু আর এ সি বাহু সমান, এই দুই বাহু সমান। তাহলে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান। এটা যদি 48 হয় তাহলে এটা 48। 48 আর 48 96। তাহলে 180 থেকে 96 বাদ দিলে থাকে হচ্ছে 84। তাহলে এ কোণ হবে 84, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তারপরে বলছে বিসি এর সমান্তরাল একটা রেখা যেটা এ বি কে ই বিন্দুতে ছেদ করবে, এসি কে এফ বিন্দুতে ছেদ করবে। এখন এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় আর এটা যদি এদের ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ হওয়ার কারণে এরা সমান, তার মানে এটা 48 হলে এটাও 48। এবার প্রশ্নে বলছে এ কোণ মানে এই কোণ আর এ এফ ই কোণ মানে এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত। তাহলে এ কোণ মানে 84 আর এ এফ ই কোণ মানে 48, তার মানে অ্যান্সার হচ্ছে 132। ক্লিয়ার ইয়েস স্যার। হয়েছে? জি স্যার। হুম। হয়েছে? আচ্ছা, এবার 16 নম্বর অঙ্কে বলতে দেখেন একটা এক অনুপাত, এক অনুপাত মানে এক্স, আর একটা হচ্ছে 2:2, তার মানে 2:√2x, আর একটা হচ্ছে 3, তার মানে 3x। তার মানে অনুপাত দেওয়া ছিল 1 × 2√2 × 3। 1 কে আমরা এক্স ধরলাম, 2√2 কে 2√2x ধরলাম, আর 3 কে 3x ধরলাম। অনুপাতকে আমরা সবসময় এক্স দিয়ে ধরবো। অনুপাতে যখন কোনো মান দেওয়া থাকবে সেটাকে আমরা এক্স দিয়ে ধরবো। সেটা আমরা কোণের ক্লাসের অঙ্ক দেখেও বুঝছি। এখন এখানে এই তিনটা যেহেতু বাহুর অনুপাত, সরি কিসের অনুপাত এটা, হ্যাঁ বাহুর অনুপাত, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি এই বাহুর ওপর বর্গ আর অপর দুই বাহুর মানে এই বাহুর ওপর বর্গ, এটা হচ্ছে 2√2x তার উপর বর্গ, আর এটার উপর বর্গ, তিনটার উপরে বর্গ করব। হ্যাঁ, তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে দেখেন, এটা x², এটা হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, √2 এর উপর স্কোয়ার তার মানে হচ্ছে 2, আর এক্স এর উপর স্কোয়ার তার মানে x²। হ্যাঁ, তার মানে এটা আসছে x², এটা আসছে 8x², আর এটা আসবে 9x²। তাহলে আমরা বলতে পারি বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে বাহুগুলো যদি এই কন্ডিশনে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাকে বলছে এইটা যদি বাহুগুলোর অনুপাত হয় এর বৃহত্তম কোণটির মান কত। ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজে সব থেকে বৃহত্তম কোণ হয় হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বড় কোণ তো থাকে না। তাহলে দেখছেন প্রশ্ন কত টেকনিক্যাল প্রশ্ন, আপনি কিন্তু এমনি করে আলাদা আলাদা কোণ বের করতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু জানেন যে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণটা হচ্ছে 90।
স্যার সবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বার অঙ্কে বলছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আচ্ছা, 2 মিটার বাড়ানোর আগে ক্ষেত্রফল কত ছিল? √3/4 a²। এটা হচ্ছে বৃদ্ধির পূর্বে, মানে নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো মানে কি? তার মানে √3/4 a+2, 2 মিটার বাড়ালাম। এখন এটার ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কোয়ার। আর বাহুর পরিমাণ যখন আমি বাড়াবো অবশ্যই ক্ষেত্রফল বাড়বে। তাহলে নতুন ক্ষেত্রফলটা বেশি, আগের ক্ষেত্রফলটা কম। তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য মানে বেশি কম, কত বেশি কম? 3√3। তাহলে আমি যদি বাহুর পরিমাণটা 2 মিটার বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল বেড়ে যায়। ক্ষেত্রফল বেড়ে যায় কত? 3√3। তার মানে কি নতুন ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের থেকে 3√3 পরিমাণ বেশি। তাহলে নতুন ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল সমান সমান 3√3। তাহলে এবার আমরা √3/4 এটাকে কমন নিতে পারি এখান থেকে আর এখান থেকে। তাহলে এখানে থাকবে a² + 2ab + b² মাইনাস এখানে থাকবে a²। তাহলে a² কাটা যাবে, এটা হচ্ছে √3/4। এখানে 4 কমন নিলে থাকবে a+1, 3√3। 4 4 কাটা, √3 কাটা। তাহলে a+1 সমান সমান 3, a সমান সমান 2। আমাদেরকে প্রশ্ন করতে দেখেন 17 নম্বরে ত্রিভুজের বাহুর মান কত? ত্রিভুজের বাহুর মান ছিল a, আর a এর মান হচ্ছে 2। এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক, সবাই উঠায় নেন। স্যার সবার কি হয়েছে? স্যার আরেকবার বুঝালে ভালো হতো। আচ্ছা, এইটা হচ্ছে আগের ক্ষেত্রফল মানে প্রাথমিক ক্ষেত্রফল। এই বাহুর পরিমাণ 2 মিটার বৃদ্ধি করলে, তার মানে 2 মিটার যোগ করলে নতুন ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন আমাকে বলছে বাহুর পরিমাণ 2 মিটার বাড়ালে নতুন ক্ষেত্রফল 3√3 পরিমাণ বেড়ে যায়। তার মানে কি নতুন যে ক্ষেত্রফল হয় সেটা আগের থেকে 3√3 পরিমাণ বেশি। তাহলে আগেরটা থেকে পরের ক্ষেত্রফল বাদ দিলে আমরা পাবো 3√3। বাকিটা তো ক্যালকুলেশন। স্যার ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা, এরপরে 18 লাগবে না, 19 লাগবে না, 20। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে আমি কি বলছিলাম? লম্ব আর ভূমি সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের লাস্টের আগের লাইন লিখে দিছিলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব ও ভূমি সমান। তো 20 নম্বরে বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি যদি 10 সেন্টিমিটার হয় তার মানে লম্বটাও 10 সেন্টিমিটার। আমাকে অতিভুজ কত এটা বের করতে বলছে, তাই না? হ্যাঁ।
তাহলে আমরা কি লিখবো? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 100 যোগ 100 মানে 200। এবার এটাকে রুট করব। তাহলে এক্স সমান সমান এটাকে আমরা লিখবো 100 গুণন 2, তার মানে 10√2। সেম অঙ্ক হচ্ছে 26 নাম্বার। আমি 26 নাম্বারটা একটু আগে করে দেই, 20-এর পরে। ঠিক আছে, দেখেন 26 নাম্বার। 26 নাম্বারটা কি বলছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 20। তার মানে কি বলছে? অতিভুজ হচ্ছে 20। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব ভূমি কোনটাই দেওয়া নাই। আমার কাছে চাইছে উচ্চতা কত, মানে লম্ব কত। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান 20 স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার সমান সমান 400, এ স্কোয়ার সমান সমান 200। এবার এটাকে রুট করব, এটাকে রুট করব, তাহলে এ সমান সমান 10√2। এই দেখেন 20 নাম্বার এবং 26 নাম্বার একই বেসিকের অঙ্ক। কথাটা কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার অবশ্যই লম্ব আর ভূমি সমান হবে, কারণ অতিভুজের সমান কেউ হতে পারবে না। আর একটা অঙ্ক করে দিব 22 নাম্বার। 22 নাম্বার একজন করে চাইছে, এই জন্য 22 নাম্বারে বলছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা, তাহলে এডি হচ্ছে মধ্যমা, মধ্যমা কি করে? ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। এবার আমাকে প্রশ্ন করছে এবিডি এর ক্ষেত্রফল এক্স, এটার ক্ষেত্রফল হচ্ছে এক্স মিটার স্কোয়ার, তার মানে এক্স বর্গ মিটার। তাহলে এটার ক্ষেত্রফল যদি এক্স হয়, এটার ক্ষেত্রফলও এক্স হবে, কারণ মধ্যমা দ্বারা ত্রিভুজ সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে এক্স প্লাস এক্স, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 2x, আর একক হচ্ছে মিটার স্কোয়ার। অ্যান্সার হচ্ছে 2x মিটার স্কোয়ার। স্যার, মোটামুটি আমার শেখানো শেষ, আর কিছু শেখাতে হবে না, আশা করি বাকিগুলো আপনারা পারবেন। এবার প্র্যাকটিস করেন। চতুর্ভুজের সূত্রগুলো লিখে দিতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম লিখে দিব না। আজকে যে প্রবলেমটা হয়েছে, অনেকে নতুন ভর্তি হওয়ার কারণে এই বেসিকটা না দেখে ক্লাসে চলে আসছে। তো নেক্সট দিন চতুর্ভুজ একটা একটা করে বেসিক বুঝাবো, সেটার অঙ্ক করে দিব, যেহেতু সবার কাছে এখন শিট থাকবে। সো একটা একটা করে বুঝাই দিব, একটা একটা করে অঙ্ক করে দিব, তাহলে কারো বেসিক মিস হবে না। গতদিন শিট না থাকার কারণে আমরা বেসিকটা আগে পড়ে নিছিলাম, এখন তো শিট আছে, সো এখন আমাদের অ্যাডভান্স হওয়ার দরকার নেই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে স্যার, এই পার্ট থেকে? 24 নম্বর মিলতেছে না স্যার, ভুল আছে মনে হয়। 24 নাম্বার ভুল আছে, থাকতে পারে। 24 বলা আছে হচ্ছে আহ সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির। তাহলে সমান বাহু ভূমির, এখানে বলা আছে 6 অংশের 5 অংশ। আচ্ছা, তাহলে সমান বাহু হচ্ছে 5 অংশ, তার মানে এ হচ্ছে 5x, আর ভূমি হচ্ছে 6 অংশ, তার মানে বি হচ্ছে 6x। তাহলে যেহেতু পরিসীমা দেওয়া আছে, তার মানে সমান সমান দুইটা বাহু আর একটা অসমান বাহু যোগ করলে হবে 16। তাহলে 16x সমান সমান 16, এক্স এর মান 1। এক্স এর মান যদি 1 হয়, এ এর মান হবে হচ্ছে 5, বি এর মান হবে হচ্ছে 6। আচ্ছা, তাহলে বি ডিভাইডেড বাই 4√4 a² মাইনাস b²। 6 গুণন 25 মাইনাস 36। আচ্ছা, 6/4, এটা 100 বিয়োগ 36, তার মানে 64। তাহলে 6/4, 64কে রুট করলে হবে 8, কাটাকাটি করলে হবে 2, 6 2 12। কি মিলেনি ভাইয়া? কে যেন বললেন মিলেনি, কি মিলেনি? মিলছে তো। স্যার, আমি x+5x/6 + 5x/6 এইভাবে 16 লিখছি স্যার, এই জন্য এইভাবে মিলেনি। মান এইভাবে মান ধরে ধরেই আপনারা অঙ্ক ধ্বংস করে ফেলেন। মান ধরাটা সহজ। এই যে দুইটা নাম আছে, একটা সমান বাহু একটা ভূমি, যে নামটা আগে থাকবে তার মান হচ্ছে উপরের অংশ, তার দিয়ে একটা এক্স ধরবেন। যে মানটা পরে থাকবে তার মান হচ্ছে নিচের অংশ, তার সাথে একটা এক্স ধরবেন।
অংশ বা অনুপাতে সবসময় মানটা এক্স দিয়ে ধরবেন, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। হুম। জি স্যার, থ্যাংক অনুপাতের ইউ স্যার। অনুপাতের ক্লাস আসলেই দেখবেন যে এই অংশটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে অনুপাতের ক্লাসটা একটু পরে হওয়ার কারণে এটা বারবার বলে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। অনুপাতে তো একদম বেসিক ধরে ধরে বুঝাই দিব, তখন দেখবেন যে অনুপাতের ক্লাসে এই অংশটা ক্লিয়ার হবে, তখন এই যত জায়গায় এই কাজগুলো করে আসছেন সব জায়গায় একদম ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। সবকিছু তো আর জি স্যার, একবারে স্যার থ্যাংক ইউ দুই শিখবেন স্যার। না, স্টেপ বাই স্টেপ শিখবেন। হ্যাঁ স্যার, বলেন বলেন। দুইটা 5x, ওই জায়গাটা আমি নেটের সমস্যার জন্য বুঝতে পারিনি। ওমা, সমদ্বিবাহু ত্রিভুজ না, দুইটা বাহু সমান না? তাহলে সমান বাহু যদি 5x হয়, সমান বাহু তো দুইটা বাহু, তাহলে দুইটা 5x। হ্যাঁ হ্যাঁ স্যার, হুম হুম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনাদের নিজ নিজ এলাকায় কি ঝড় বৃষ্টি হচ্ছে? আমাদের ফার্ম গেটে ঝড় মেঘ ডাকতেছে। আমি একটু ঝড় বাতাস দেখতে যাই, আমাকে একটু ছুটি দেন। ওরে, ক্যামেরায় তো আজকে আমাকে দেখতে পুরো বিধ্বস্ত লাগতেছে। ঠিক আছে স্যার, বিদায় নাকি? না আরো অঙ্ক করতে চান? স্যার আপনি করাইলে করতেছি স্যার। হ্যাঁ পাগল, কত অঙ্ক করে মানুষ একদিনে রে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। নতুন যারা আছেন, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তাদের জন্য আমরা আজকে শিখতে পারলাম না। আমরা চতুর্ভুজ ইনশাল্লাহ প্রথম থেকে শুরু করব, টেনশন নিয়েন না। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার।